আসসালামু আলাইকুম। তো তোমাদের এইচএসসি 26 ব্যাচ যারা আছো, তোমাদের অনেকের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, অনেকের টেস্ট পরীক্ষা চলছে। এখন অনেকে হচ্ছে আমাকে ইনবক্সে বলেছো বা জিজ্ঞেস করেছো যে ভাইয়া এখন তো সামনে আমাদের টেস্ট পরীক্ষা শেষ, এখন এইচএসসি পরীক্ষা আছে কয়েক মাস পরে। তা এখন তো সবার টেস্ট পেপার মোটামুটি বের হয়ে যাবে 1-2 মাসের মধ্যে। আমাদের ভাই টেস্ট পেপারটা কীভাবে সলভ করা উচিত বা আদৌ সলভ করা উচিত কি না, আমার কী করা উচিত ভাই, এখন একটু বুদ্ধি দেন। তো এই সম্পর্কে একটা ছোটোখাটো ভিডিও নিয়ে আসলাম। মেইনলি হচ্ছে এই ভিডিওটা অনেক আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কেন? কারণ আমি তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল শেখাতে চাচ্ছি, যাকে আমরা বলি প্রশ্ন অ্যানালাইসিস বা কোশ্চেন অ্যানালাইসিস। এটা কেন দরকারি? প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমি যাবজ্জীবনে যত পরীক্ষা দিবা না কেন, সেই পরীক্ষার জন্য তুমি প্রস্তুত থাকতে পারবা। তোমার একটা মেন্টাল প্রিপারেশন থাকবে যে না ভাই, আমি এই পরীক্ষাটা দিব, আমার পরীক্ষাতে এরকম এরকম প্রশ্ন আসতে পারে, তাহলে হচ্ছে এরকম এরকম করে আমার অ্যান্সার করতে হবে। কারণ একটা সত্যি কথা বলি, তুমি যত যাই বলো না কেন, একটা পরীক্ষা যখন তোমার একটা কমন প্রশ্ন কমন পাও, তখন সেক্ষেত্রে তোমার যেই পরিমাণ কনফিডেন্সটা আসে, দেখবা এই কনফিডেন্সের জোরে তোমার পরীক্ষাটা অনেকটাই ভালো হয়ে যায়। তো সেজন্যই আর বেশি কথা বলবো না, চলো শুরু করি। তোমাদের আমি এখন কেমিস্ট্রি সেকেন্ডের পরিমাণগত রসায়ন দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে আসলে প্রশ্ন অ্যানালাইসিস কীভাবে করতে হয়, এভাবে হচ্ছে তোমার টেস্ট পেপার কীভাবে সলভ করবা। তো সলভ করার শুরুতেই তোমরা করবা কি, তোমরা হচ্ছে একটা পেন বা পেন্সিল তোমার ইচ্ছা মতো একটা নিবা, নিয়ে তোমার যে টেস্ট পেপারটা আছে টেস্ট পেপারটা নিবা, নেওয়ার পর তুমি চেক করবা যে তোমার কয় টাইপের প্রশ্ন বিগত বছরে এসেছে। তোমার যতবার তুমি টাইপটা বের করতে পারো, তোমার সেই যে 50টা প্রশ্ন আছে, 50টা সিকিউ আছে একটা চ্যাপ্টারে, সেই 50টা সিকিউ তোমার আলটিমেটলি 10টে নেমে আসতে পারে বা তার চেয়েও কমে নেমে আসতে পারে। এই 10 টাইপের প্যাটার্ন তুমি যদি বারবার প্র্যাকটিস করো, তোমার এই প্র্যাকটিসটাই দেখবা তোমার মেইন এক্সামে গিয়ে অনেকটাই হেল্প করবে। 50টা প্রশ্ন তোমার প্র্যাকটিস করার কোনো দরকার নাই, তোমার 10টা প্রশ্নই তুমি বারবার প্র্যাকটিস করবা, যাতে তোমার ভালো মতো একটা প্রিপারেশন তৈরি হয়। তো শুরুতে আমি দেখি এখানে ঢাকা বোর্ডের প্রশ্ন একটা দেখতেছি। তো এখানে প্রথমে একটা প্রশ্ন আছে, আমরা আপাতত এ আর বিটা স্কিপ করি, গ আর ঘ নিয়ে মেইনলি কথা বলতেছি এখানে। তো গ ঘতে আমরা দেখবো যে প্রশ্ন বলছে যে উদ্দীপকের এ কোম্পানিতে ব্যবহৃত আয়ন ইলেকট্রন ব্যালেন্স সমতা। ওকে, তো আমরা পেয়ে গেলাম কি, প্রথম আমাদের যে টপিকটা আমাদের পেয়ে গেছি সেটা হচ্ছে 1 নাম্বার কি দেখতেছি, আয়ন ইলেকট্রন ব্যালেন্স। সংক্ষেপে লিখতেছি জাস্ট আমাদের বোঝানোর জন্য। তো এইটা হচ্ছে আমাদের একটা টপিক বা আমাদের একটা যেখান থেকে প্রশ্ন আসতে পারে, একটা ধরনের প্যাটার্ন। ওকে, তাহলে ওকে পেয়ে গেলাম একটা আয়ন ইলেকট্রন ব্যালেন্স। এখানে কি বলছে দেখো, আয়ন ইলেকট্রন ব্যালেন্স কিন্তু আবার এটা মনে রাখো, জাস্ট এই চ্যাপ্টারের জন্য এক্সক্লুসিভলি বলতেছি, সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন ব্যালেন্স কিন্তু আবার একটা না। এখন তোমার সেম প্রশ্ন অনেক ধরনের আসতে পারে, এটাও খেয়াল রাখো। আয়ন ইলেকট্রন ব্যালেন্স এখানে কি আছে, এখানে বলছে এই কোম্পানিতে, এই কোম্পানির কোনটা এটা, তাহলে এখানে KMnO4 কার সাথে করতেছে, আমার H2SO4 সাথে করতেছে। তাহলে আমার এই KMnO4 সাথে H2SO4 যে আয়ন ইলেকট্রন ব্যালেন্স, সেটা কোনো কোনো ক্ষেত্রে তোমার K2Cr2O7 এর ক্ষেত্রেও থাকতে পারে, কিছু বার প্রশ্ন আমরা দেখবো। তো এরকম আর কি, তোমার যত রকমের আসতে পারে তোমার সব কিছু সম্পর্কে তোমার প্রিপারেশন থাকতে হবে। ওকে, তাহলে দেখি আয়ন ইলেকট্রন ব্যালেন্স গেল। দেন ঘতে বলছে উদ্দীপকের কোন কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি লাভজনক। তোমার তোমার কি করতে হবে, আয়রন উৎপাদনটা বের করতে হবে, ক্যালকুলেশন করে বের করার পর দেখবা কোনটাতে লাভজনক তোমার বেশি আছে, ওই ইম্পিউরিটির ম্যাথগুলো আর কি এখানে। তো এখানে তুমি কি দেখতেছো, তোমার হচ্ছে আয়রন প্রোডাকশন লাভজনক কিনা, জাস্ট বললাম তো, সংক্ষেপে লেখা রাখলাম আমি। তো কি হলো দেখো, তুমি এই একটা ফার্স্ট তুমি টেস্ট পেপারের প্রথম যে সিকিউটা দেখলা, সিকিউ দেখার পর দেখলা তুমি 2 ধরনের প্যাটার্নের প্রশ্ন পেয়ে গেছো। তাহলে প্রত্যেকবার যখন প্র্যাকটিস করবা, তোমার এই 2 ধরনের প্যাটার্নের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। পরীক্ষা হলে দেখবা সেম টাইপের প্রশ্নই সেম ভাষাতেই আসবে, খালি ফার্স্ট ভ্যালুটা চেঞ্জ হতে পারে। ওকে, এটা হচ্ছে কথা। ওকে, সেম প্রশ্ন দেখি, পেয়ে গেলাম কি আমরা হচ্ছে প্রথমে এখানে একটা 200 ml একটা পাত্র দেখতে পাচ্ছি, একটা পাত্র বি দেখতে পাচ্ছি। বলছে বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হলে দ্রবীভূত KOH এর পরিমাণ নির্ণয় করো। মানে এখানে তোমার কি, তোমার হচ্ছে প্রশমন বিক্রিয়া চলে আসছে, মানে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন চলে আসছে। প্রশমন বিক্রিয়া কি করবা, দুইটা পাত্রকে মিলাবা, একটাতে অলওয়েজ অ্যাসিড থাকবে, একটাতে অলওয়েজ বেস থাকবে, এটা তো প্রশমন রিঅ্যাকশন, তাই না? দুটা মিক্স করার পর তোমার হচ্ছে পিএইচ বের করতে বলতে পারে, অথবা জিজ্ঞেস করবে এটা অ্যাসিডিক হবে না বেসিক হবে, অথবা হচ্ছে কোনটার অ্যামাউন্ট বের করতে হতে পারে। আলটিমেটলি মেথডটা পুরোটাই সেম। ওকে, পিএইচ বের করতে বললে পিএইচ তো বের করতেই হবে, পিএইচ বের করলে তুমি বুঝতে পারবা এটা অ্যাসিডিক না বেসিক। তারপরে এখান থেকে ক্যালকুলেশন করে তুমি অ্যামাউন্টটা, আমার এখানে KOH এর অ্যামাউন্টটা চাইছে, পরিমাণটা তুমি বের করে ফেলতে পারবা সেম প্যাটার্নে। তাহলে প্রথম প্রশ্ন আমার কি, এখানে 3 নাম্বার আমার প্যাটার্ন পেয়ে গেলাম। 3 নাম্বার প্যাটার্ন হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে তোমার নিউট্রালাইজেশন বা প্রশমন বিক্রিয়া, প্রশমন ধরনের যত আছে এখান থেকে পিএইচ আসতে পারে, অ্যাসিড বেস চাইতে পারে, বা হচ্ছে এখান থেকে অ্যামাউন্ট জিজ্ঞেস করতে পারে, সব কিন্তু সেম ম্যাথের আন্ডারেই পড়বে।
তুমি এক পার্টে পিএইচ পর্যন্ত গেলে বাকি অ্যামাউন্টটা তুমি করে ফেললা, এক টানে সব করে ফেললা, তোমার সব কিছু কভার হয়ে গেছে এই প্যাটার্নের ভিতরে। দেন আরেকটা প্যাটার্ন দেখি আছে কিনা। হচ্ছে কি, পাত্র এ এর দ্রবণকে পাত্র বি এর দ্রবণ দ্বারা টাইট্রেট করতে কোন নির্দেশক উপযোগী তার গ্রাফটা লাগবে বা লেখচিত্র লাগবে। এই দেখো, এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার গ্রাফ বা লেখচিত্রের, সরি নির্দেশকের গ্রাফ, টু বি অনেস্ট। তো এখানে কয়েক ধরনের নির্দেশক আছে। যদি তোমার সবল অ্যাসিড হয়, দুর্বল ক্ষার হয়, আবার দুর্বল অ্যাসিড সবল ক্ষার, অথবা দুইটাই শক্তিশালী হলে কি হবে, দুটোই দুর্বল খুব একটা আসে না, আসার চান্স কম, বা কিন্তু প্রথম তিনটার যে কোনো একটা আসতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে অবশ্যই এখানে অ্যাসিডটা দুর্বল আর হচ্ছে এবং বেসটা হচ্ছে শক্তিশালী, তাহলে সেই হিসাবে তোমার আসবে ফেনফথেলিন আসবে আর কি। তো সেইভাবে তুমি ক্যালকুলেশন করে তুমি এই ব্যাখ্যা করবা। তোমার 4 নম্বর যে প্যাটার্নটা পেলাম সেটা হচ্ছে নির্দেশকের গ্রাফ। এখানে অলরেডি বলছি, দেখো প্রশ্ন একই প্যাটার্নের আন্ডারে কিন্তু আবার সাব টাইপ থাকতে পারে। যেমন এখানে নির্দেশকের গ্রাফের আন্ডারে তোমার কিন্তু 3টা সাব টাইপ চলে আসছে অলরেডি। একটা হচ্ছে বলছি সবল অ্যাসিড দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড সবল ক্ষার, অথবা দুইটাই সবল হতে পারে। তো এরকম করে তুমি 3টাই কিন্তু আমার প্র্যাকটিসে রাখবা, যেটা পরীক্ষা আসবে ইজিলি আনসার করতে পারবা। তোমার 4টা প্যাটার্ন আমি পেয়ে গেলাম। নেক্সট প্রশ্ন দেখি। এখানে বলছে 2টা পাত্র দেওয়া আছে, এ দ্রবণকে বি দ্রবণ দ্বারা টাইট্রেশন করতে উপযুক্ত নির্দেশক কি ছিল হচ্ছে তোমরা ব্যাখ্যা করো। দেখো সবল অ্যাসিড সবল ক্ষার, তার মানে নিউট্রালাইজেশন। দেখছো, এই দেখো আগের এই প্যাটার্নের সাথে মিলে যাচ্ছে না, একটা প্যাটার্ন মিলে গেছে অলরেডি। দেখছো সাব টাইপ তুমি অলরেডি এখানে প্র্যাকটিস করে ফেলছো, ওই জিনিসটা কিন্তু মানে নেক্সট চলে আসছে। প্রশ্ন দেখো, খেয়াল করো। এখন দেখো, এখন তোমার হচ্ছে মজাটা শুরু। তখন এই জিনিসটা দেখবা, তখন বুঝতে হবে যে না, তোমার কাজ ঠিক মতো হচ্ছে, তোমার অ্যানালাইসিস ঠিক মতো হয়েছে, তার মানে তুমি আনসার করতে পারতেছো। এরপরে দেখো, এ আর বি দ্রবণ মিশ্রিত করলে প্রকৃতি কীরূপ হবে। ওই যে বলছি পিএইচ এর মাধ্যমে ব্যাখ্যা করো। এই যে সেম প্রশমন, পিএইচ অ্যাসিড না বেস। দেখছো কি বললাম প্রশ্ন, এই যে এটা হচ্ছে তোমার প্রশ্ন অ্যানালাইসিস। তুমি প্রশ্ন ধরতে পারতেছো কী ধরনের প্রশ্ন আসে। দেখছো বোর্ড কিন্তু আলাদা ভাইয়া, বোর্ড এটা ছিল হচ্ছে ঢাকা বোর্ডে, আর এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ডের প্রশ্ন। সেম প্রশ্নে আসা বোর্ডের প্রশ্ন, প্যাটার্নও সেমই। ওই সেম প্যাটার্নের প্রশ্ন আলটিমেটলি তোমার ঘুরে ফিরে আসে। আর পোলাপাইন যারা এটা ধরতে পারে, যারা এই কয়েকটা প্যাটার্ন ধরে ধরে প্র্যাকটিস করে অনেকবার, তারাই কিন্তু আলটিমেটলি পরীক্ষায় ভালো রেজাল্ট করে। ওকে, তাহলে আমার নতুন করে প্যাটার্ন দেখার কিন্তু কিছু নাই, সো আমি এখানে অ্যাড করতেছি না। পরেরটাতে আসি। পরেরটা দেখি 3টা পাত্র আছে, সে এ আর বি পাত্রের দ্রবণের টাইট্রেশনে কোনটি উপযুক্ত নির্দেশক। সেম দেখো, নির্দেশকের প্রশ্ন চলে আসছে। ওকে, তাহলে কি আছে, এ আর বি। এতে হচ্ছে তোমার স্ট্রং অ্যাসিড, এখানে হচ্ছে তোমার স্ট্রং বেস। দেখো আগের প্রশ্নের সাথে মিলে গেছে, সেম লেখচিত্র, মানে সেম লেখচিত্র লাগবে না এখানে, বাট নির্দেশক কী হবে ওই যে কোনো ইউজ করতে পারবো আলটিমেটলি, যেহেতু স্ট্রং। আর উদ্দীপকের সি পাত্রের দ্রবণের পিএইচ এর মান কেমন হবে। সি পাত্র কী হবে, এ আর বির মিশ্রণ। তাহলে দেখো কী হবে, সেম প্রশ্ন আবার এই প্যাটার্নে। কারণ কি, প্রশমন বিক্রিয়া হবে এখানে অবশ্যই, একটা অ্যাসিড ছিল একটা বেস ছিল, পিএইচ বের করতে বলছে। দেখছো মিল পাচ্ছ না। সেম প্রশ্ন, আবার কিন্তু বোর্ড আলাদা, একটা ঢাকা বোর্ডে আসছে, একটা রাজশাহী বোর্ডে আসছে, একটা কুমিল্লা বোর্ডে আসছে। 3টা বোর্ডেই সেম টাইপেরই প্রশ্ন আসছে, এইরকম প্রশ্নই আসবে। তুমি যদি নিজে থেকে টেস্ট পেপারটা খুলে এরকম করে দেখো, এরকম করে লিখবা, প্রত্যেকটা পাশে একটা করে মনে করো এটা হচ্ছে একটা টাইপ। তাহলে আমি মনে করলাম আমি কি করতাম, আমি হচ্ছে নিজে একটা টাইপ, তাহলে আমি এখানে লেখা রাখতাম 1-এর সি ডি। এরকম পাশে, মানে এই প্রশ্নের পাশে, আমার এখানে জায়গা নেই তাই লিখতেছি না, বাট প্রশ্নের পাশে লিখে রাখতাম 1-এর সি ডি। কারণ এখানে আমার 2টা প্যাটার্নই প্র্যাকটিস করতে হবে, নতুন প্যাটার্ন। এখানে সেম 2-এর সি ডি এভাবে লেখা রাখতাম, কারণ এখানে 2টা আমার প্র্যাকটিস করতে হবে। যদি মনে কোনো কারণে তোমার সি বা ডি যে কোনো একটা ইউনিক আসছে, আগে তুমি প্র্যাকটিস করো নাই, আগের কোনো প্রশ্নে ছিল না, তাহলে শুধুমাত্র সি বা ডি যে কোনো একটাই রাখবা। আর 2টা থাকে 2টাই রাখবা, আর না থাকলে বাদ। এর পাশে মনে করো আমি কিছুই লিখবো না, কারণ 2টাই কমন পড়ে গেছে আমার অলরেডি। ওকে, সেম 2টা কমন পড়ে গেছে, সো এটা ডান, বাদ। কুমিল্লা বোর্ডে আরেকটা প্রশ্ন দেখি, হচ্ছে এ বি সি পাত্র আছে, বলছে কি বি আর সি পাত্রের সংগঠিত বিক্রিয়া আয়ন ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। এখানে দেখো আয়ন ইলেকট্রন ব্যালেন্স চাইছে। বি আর সি পাত্রে কি আছে, FeSO4 আছে, K2Cr2O7 আছে। আমি কি বলছিলাম, দেখছো আগের বার কি ছিল, আগের বার কিন্তু এই কম্পোনেন্টগুলো ছিল না, তাহলে এগুলো প্র্যাকটিস করতে হবে না তোমাদের। সরি, তোমাদের HSC লেভেলে লিটারালি অত হাইয়েস্ট হলে 5টা টাইপের হচ্ছে তোমার আয়ন ইলেকট্রন ব্যালেন্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তোমরা সেম কী করবা, প্রশ্ন অ্যানালাইসিস করবা, ওই একটা প্যাটার্ন আসলো, এই একটা আসলো, আরও 3টা খুঁজে পেয়ে যাবা, খুঁজে পেলে ওগুলো প্র্যাকটিস করবা। এই 5টা থেকে ঘুরে ফিরে হাইয়েস্ট আসতে পারে, ঠিক আছে। দেন হচ্ছে তোমার উদ্দীপকের বিজারক পদার্থটি জারিত করতে হলে কত আয়ন এ পাত্রের দ্রবণ প্রয়োজন। বিজারক পদার্থ কোনটা, এখানে হচ্ছে তোমার বিজারক পদার্থটিকে জারিত করতে কত আয়ন, এ পার্টটা লাগবে, আর এখানে বিচারক কোনটা, বিজারক অবশ্যই একটা আছে, 2টার ভিতরে একটা যেটা বিজারক, সেই বিজারকটার সাথে তুমি কী করবা, এটার হচ্ছে রিয়াকশন করবা, আলটিমেটলি তোমার
দ্রবণ কতখানি প্রয়োজন হবে এটা বের করবা। সো এখানে আমরা একটা প্রশ্ন একটু ইউনিক পাচ্ছি, এটা কিন্তু আমরা আগে পাইনি, বাকি দুইটা প্যাটার্নের মধ্যে কিন্তু এটা মিল ছিল না। তাহলে কি করব, যেহেতু এখানে প্রশ্ন চলে আসে, তো আমি কি 3-এর ধরলাম, খালি কি ডিটা আসছে ইউনিক, তাহলে 3-এর ডি রাখলাম। সেম সি তো তোমার কমন, আগে ইলেকট্রন আনইলেকট্রন ব্যালেন্স সবগুলো তুমি একসাথে প্র্যাকটিস করে ফেলছো, একসাথে প্র্যাকটিস বেশি করলে প্যারা কম হয়ে যাবে। তাহলে তুমি এখানে এসে করতে পারো, তোমার যদি ইচ্ছা হয় তুমি চাইলে এখানে, তুমি যদি মনে করো যে ভাই আমি সাব টাইপগুলো একসাথে রাখবো না, আমি সাব টাইপগুলো আলাদা আলাদা প্র্যাকটিস করতে চাই, তাহলে তুমি অবশ্যই এখানে সি আর ডি দিবা, সেটা তোমার উপরে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি যশোর বোর্ডের, উদ্দীপকের এ আর বি অম্লীয় মিশ্রণে সংঘটিত বিক্রিয়াকে আয়ন ইলেকট্রন ব্যালেন্স কি আছে, এখানে আছে H2C2O4 হুক্কু, আছে KMnO4, দেখছো নতুন, এটা কিন্তু আগে ছিল না, তাই না? আয়ন ইলেকট্রন ব্যালেন্স করিনি, তো ধরে নিলাম এটা একটা নতুন প্যাটার্ন। তো আমার 4-এর সি অলরেডি ডান। এরপর এ আর বি দ্রবণদ্বয়ের সি, তার মানে ফেরাসের পরিমাণ নির্ণয় করো। অলরেডি কিন্তু ফেরাসের পরিমাণের প্রথম প্রশ্ন আমরা কিন্তু একটা প্রশ্ন প্র্যাকটিস করছিলাম, কারণ ওখানে আমার সব কিছু ক্যালকুলেশন করে বের করে দেন হচ্ছে আমার বের করতে হয়েছে যে লাভজনক হবে কি না বা ইম্পিউরিটি কতখানি। তবুও যেহেতু প্রশ্নের ভাষাটা একটু চেঞ্জ হয়ে গেছে, এই ভাষাটা তুমি প্র্যাকটিস করার জন্য চাইলে এই চেষ্টা তুমি একটা প্যাটার্ন হিসেবে রাখতে পারো। তো 4-এর সিডি, ঠিক আছে, এটাই। আচ্ছা, এরপরে চট্টগ্রামের প্রশ্ন, উদ্দীপকে 1 নম্বর বিক্রিয়া আছে, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতা করো। প্রশ্ন অনেক ইজি, সমতা করতে হবে জাস্ট রিয়াকশনের মাধ্যমে, কিন্তু যেহেতু এটা নতুন একটা প্যাটার্ন, আমি এটা এক্সট্রা একটা রাখলাম, 5-এর সি আমি রাখবো। ওকে, 1 আর 2 নাম্বার বিক্রিয়া এসটিপিতে 50 লিটার করে অক্সিজেন তৈরি হলে একই পরিমাণে H2O2 প্রয়োজন হবে কি, ব্যাখ্যা করো। সেম তুমি ক্যালকুলেশন করবা, যেহেতু এটা আগে প্যাটার্ন ছিল না, সেম নতুন দিয়ে দিলা। এই যে প্রশ্ন হয়ে যাচ্ছে, কিন্তু 5টা টাইপ পেয়ে গেছে অলরেডি। এরপরে পাত্র এ আর বি, ছোট নম্বরের প্রশ্ন। আচ্ছা, এ আর বি পাত্রের দ্রবণ দুটি মিশ্রিত করে প্রাপ্ত মিশ্র দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। দেখো তুমি যখন পিএইচ বের করতে গেছো তখন তোমার ঘনমাত্রাটা বের করতে হয়েছে এক না এক পর্বে, হ্যাঁ। তুমি বের করতে চাইলে ওখানেও করতে পারো, না করতে পারো। তো এটা আসলে আলটিমেট নতুন কোনো প্যাটার্ন না, আমি কিন্তু রাখতেছি না। বি পাত্রের দ্রবণে অবক % দ্রবণ যোগ করলে ক্ষারীয় হবে কি না, বা প্রকৃতি কেমন হবে, দেখছো ওই সেম পিএইচ, অ্যাসিড নাকি বেস, কতখানি থাকবে, অ্যামাউন্ট, এইসব প্রশ্ন সেই ওই প্যাটার্নের আন্ডারে পড়তেছে। সো এইচএনএক বোর্ডে এই প্রশ্নটা কিন্তু আলটিমেটলি নতুন কোনো ইউনিক প্রশ্ন না, এটা আগের প্রশ্নেরই একটু রিপ অফ কাইন্ড অফ বলা যায়, একটু জাস্ট ঘুরাই দিছে, একটা ওয়ার্ড ঘুরাই দিছে এক্সট্রা করে, এখানে 10 ml 5% W/B বুঝতে বলছে। আর তোমরা যারা জানো না তারা করবা কি, তারা একটা প্যাটার্ন তৈরি করে নিবা, এই 5% যদি বা পার্সেন্টেজ যদি দেওয়া থাকে তাহলে কীভাবে হচ্ছে আমি ম্যাথগুলো করবো, তারা যারা জানো না এটা হচ্ছে একটা নতুন প্যাটার্ন করে ফেলবা। ওকে, পরে বলছে পি পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। অনেক সহজ একটা জিনিস, বাট নতুন প্যাটার্ন আমি রাখলাম, 6 নম্বর প্যাটার্ন হিসেবে রাখলাম। আর হচ্ছে উদ্দীপকের দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি, ওই দেখছো প্রকৃতি, একটা অ্যাসিড একটা বেস, ঠিক আছে, প্রশমন বিক্রিয়া হবে, অ্যাসিড বেস পিএইচ কত কি হবে, এইসবই প্রশ্ন আসছে। সো লাস্টে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, আচ্ছা সেম প্রশ্ন চলে আসছে, সমস্যা নেই। এই প্রশ্নটা 12 নম্বর বলছে 1 আর 2 নম্বর দ্রবণের মধ্যে সংঘটিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন ব্যালেন্স। ওকে, 1 আর কি, 1 হচ্ছে H2SO4, 2 কি, 2 হচ্ছে তোমার HCTO4, এর সাথে এটা। তো তোমার হচ্ছে দেখো আয়ন ইলেকট্রন ব্যালেন্স করতে হবে এর সাথে এটা, তো আয়ন ইলেকট্রন ব্যালেন্স করতে হবে, এটা তো না আসলে এসে অ্যাসিডিক বোঝায় আর কি, অ্যাসিডিক ইয়াতে। তো হচ্ছে KMnO4 হাতে C2H2O4, এটা করে ফেললাম, তাহলে দেখো আরেকটা প্যাটার্ন চলে আসলো। আর হচ্ছে তোমার যদি সাবটাইপ বলবো আর কি, সাবটাইপ, আর হচ্ছে 1 আর 2 এর মধ্যে ব্যবহার করে 3-এর দ্রবণের পরিমাণ, এই দেখছো এই জিনিসটা কিন্তু অলরেডি করে চলে আসছে আমার আগে প্যাটার্নে অলরেডি চলে আসছে। সো ইউনিকনেস এখানে খুব একটা বেশি নাই, তুমি চাইলে যেহেতু একটু এখানে সাবটাইপ এক্সট্রা একটা আছে অ্যাড করে ফেলতে পারো, সেটা তোমার উপরে। তো এই কয়টা প্রশ্ন আমার দেখার ছিল আসলে, আলটিমেটলি এই 7 থেকে 8 টাইপ, তোমার মধ্যে যদি এক্সট্রা করতে চাও 10 থেকে 11 টাইপ হাইস্ট, এই 11 টাইপের প্রশ্ন কিন্তু আসবে ঘুরে ফিরে পরীক্ষায়, জাস্ট কথাবার্তা একটু চেঞ্জ করে আসতে পারে। একটুখানি যদি মনে করো কুমিল্লা বোর্ডে বলবা যে একটু কঠিন প্রশ্ন করে, যশোর বোর্ডে একটু কঠিন প্রশ্ন করে, তাদের ক্ষেত্রে করে কি, তাদের ক্ষেত্রে একটুখানি এক্সট্রা কিছু লেজ লাগাই দেয় আর কি, এর বেশি কিছু না। তো তুমি হচ্ছে এইসব এরকম করে করবা কি, নিজের প্রশ্ন অ্যানালাইসিস করবা, এই সময়টা খুলবা, তোমার মতো যতগুলো টাইপের প্রশ্ন আসতে পারে, সেম টাইপের প্রশ্ন রিপিট করার দরকার নেই। তুমি 10 টাইপের প্রশ্ন ভালো মতো প্র্যাকটিস করো না, পোলাপাইন পরীক্ষা দিতে ভয় পায় কেন বা টেস্ট পেপার খুলতে ভয় পায় কেন, কারণ টেস্ট পেপার খুলে দেখে যে এক চ্যাপ্টারে 50টা প্রশ্ন, 50টা সিকিউ, ভাবে যে এত সিকিউ ক্যাপ করার টাইম আছে ভাই, বা প্রথম 2-3টা সিকিউ করলাম আর করতে ইচ্ছা করতেছে না। কিন্তু দেখো প্রথম 2-3টা সিকিউতে এমন হইতে পারে যে হয়তো 2টা সিকিউ সেম, তুমি আলটিমেটলি তোমার কিন্তু নতুন ইউনিক কিছু প্রশ্ন শেখা লাভই হলো না। তুমি 3টা সিকিউ করছো, 2টার প্যাটার্ন শিখছো, তোমার পরীক্ষায় আর একটা প্যাটার্ন থেকে প্রশ্ন আসছে, যা তুমি প্র্যাকটিস করোই নেই, তুমি জানোই না এটা আছে, আলটিমেটলি ধরাটা তুমি খেয়েছো।
তো এরই বলতেছি, জাস্ট এভাবে ট্রাই করে হচ্ছে প্যাটার্ন ধরে প্র্যাকটিস করার জন্য, তাহলে ইনশাল্লাহ একটা ভালো পরীক্ষা হবে। আর আরও ডিটেলস অনেক কিছু নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে। সাথে থাকো। আল্লাহ হাফেজ।